নমস্কার, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রীতপা। এমন একটা যুগের মধ্যে আমরা রয়েছি, এখন নারী তুমি অর্ধেক আকাশ বলার দিন বোধহয় চলে গিয়েছে। আমরা বোধহয় এখন সদর্পে বলতে পারি নারী তুমি সম্পূর্ণ আকাশ। তার একটা প্রধান কারণ বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন প্রফেশনাল প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি নারীরা তাদের প্রমাণ দিচ্ছে, তাদের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তাদের দৃষ্টান্ত স্থাপন করছে। এবং আমরা যদি ব্যবসার দিকেও লক্ষ্য রাখি, সেই দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে নারীরা তাদের কিন্তু নানান ধরনের দৃষ্টান্তমূলক কাজকর্ম করে যাচ্ছেন। এবং স্টার্ট আপ উদ্যোগের ক্ষেত্রে বর্তমানে যে পরিসংখ্যান উঠে আসছে তা কিন্তু চোখে পড়ার মতো। তাই আজকের আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই প্রত্যাশা অনুষ্ঠানে, তা হলো স্টার্ট আপ উদ্যোগে মহিলাদের অংশীদারিত্ব। আজকের এই বিষয়ে আমরা আরও বেশ কিছু কথা বলবো, আমরা আলোচনা করব এবং সে বিষয়ে আলোচনা করার জন্য বিশিষ্ট অতিথিরা আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন। প্রথমে পরিচয় পর্বটা সারবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন মৈত্রী ভট্টাচার্য, ফাউন্ডার ডিরেক্টর। আপনাকে স্বাগত মৈত্রীদি। এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নীলাঞ্জনা চৌধুরী, ফাউন্ডার ডিরেক্টর। নীলাঞ্জনাদিকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আচ্ছা, আমরা প্রথমেই মৈত্রীদির কাছে যে প্রশ্নটা রাখবো, যে এই যে মহিলাদের অংশীদারিত্ব নিয়ে আমরা স্টার্ট আপের উদ্যোগের ক্ষেত্রে আলোচনা করছি, প্রথমেই আমরা দেখুন পজিটিভ দিকটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তাতে সফলতার মাত্রাটা, আমরা যদিও একটা পরিসংখ্যান তুলে ধরেছি আমাদের দর্শকদের সামনে, তবুও সফলতার দিক কতখানি? সফলতার দিকটা বোধহয় খুবই উঁচু এবং খুবই ভালো। কারণ একটা জিনিস সেটা দেখা গেছে যে তারা অনেক বেশি সন্নিবদ্ধ এবং তারা যেটা দেখে সেটা চেষ্টা করে সেটাকে বাস্তবায়িত করার, তাকে বাস্তবে রূপ দেওয়া। এবং এই যে স্বপ্নটা শুধু স্বপ্ন, মনের স্বপ্ন নয়, এই স্বপ্নটাকে সাকার করবার জন্য তার চিন্তা কিভাবে করা যাবে এই পরিস্থিতিতে। এবং দেখা গেছে যে মহিলাদের ক্ষেত্রে অনেক সময় অনেক অর্গানাইজেশন তাদেরকে হেল্প করে এবং ম্যানেজমেন্টের পার্ট ইজ ভেরি। আপনি হয়তো টেকনিক্যালি অনেকটা নলেজ, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি একটু বলি তাহলে বোঝা যাবে। সেটা হলো যে আমি যখন এখান থেকে ফার্স্ট গ্র্যাজুয়েশন করে যখন আমি বাইরে যাই পড়তে, তখন আমার পরিবারের প্রচুর প্রবলেম হয়। যে আমি বিএসসি নার্সিং পড়তে গিয়েছিলাম আজ থেকে প্রায় 25 বছর আগে। পরিবারকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে তার জন্য। এবং তারপরে আমি ক্যাট দিয়ে ম্যানেজমেন্ট পড়তে যাই, অ্যান্ড আই গট প্লেসড ইন হিন্দুজাজ অ্যাডমিনিস্ট্রেশন। সো আই গট আ লার্নিং কার্ভ। এবং তারপরে এই ম্যানেজমেন্ট করতে করতে আমি যখন বিভিন্ন জায়গায় যেতে থাকি, তখন দেখা যায় যে আপনি এটাও জানেন, মানে এটা থেকে আপনার ভেতরে পজিটিভিটি আসে। কাজে আপনি যদি কাজটা করে তারপরে যদি স্টার্ট আপে ঢোকেন, তাহলে আপনার একটা এক্সপিরিয়েন্স থাকে কিভাবে আপনি কাজটা করবেন, কাজটাতে সফলতা আসার অনেক বেশি সুযোগ হয়। এবং আমি 17 বছর বাইরে ছিলাম, যখন এই শহরে ফেরার হয়, আমি দেখলাম যে বাবা মার পক্ষে বম্বেতে গিয়ে থাকাটা খুব মুশকিল। এবং কর্পোরেট জব, ওরকম খুশি জব ছেড়ে দিয়ে যখন কলকাতায় আসার জন্য প্ল্যান করি, তখন 2012-তে আমি একটা স্টাডি করেছিলাম ফর ফরেন ফান্ডিং, যে ভারতবর্ষে জেরিয়াট্রিক পপুলেশন বাড়ছে, এজিং বাড়ছে, সেখানে কিভাবে কেয়ার রয়েছে। এবং সেখানে দেখা যায় যে পরিস্থিতিটা খুবই খারাপ। খুব একটা ভালোভাবে প্রসেস ওরিয়েন্টেড কেয়ারের ফর্মুলা নেই, প্রসেস নেই, কিন্তু রিকোয়ারমেন্ট আছে। তো আই ওয়াজ লাকি যে আসল কথা এই কাজটা একা স্বপ্ন দেখা যায় হয়তো, কিন্তু কাজটাকে বাস্তবে রূপ দিতে গেলে একটু গ্রুপ লাগে, টিম লাগে, তা না হলে খুব মুশকিল হয়। বেশ, আমি নীলাঞ্জনাদির কাছে বাজাবো। এক্সপিরিয়েন্সের কথা আমি একটা শুনলাম, কিন্তু আমরা স্টার্ট আপ বলতে একটা ইনোভেশন বুঝি। স্টার্ট আপ বলতে ব্যবসায় কতজনকে আরও ইনভলভ করতে পারলাম, যে প্রসঙ্গটা মৈত্রীদিও বলছিলেন, সেই বিষয়টাও বুঝি। তাহলে যখন একজন কেউ স্বপ্ন দেখতে শুরু করলো যে আমি এটা শুরু করব, তাহলে তার কি বেসিক যে প্রয়োজনীয়তা, তার মধ্যে ইনোভেশন, তার অর্থনৈতিক একটা প্ল্যাটফর্ম, এবং তার পাশাপাশি কি এক্সপিরিয়েন্সটাও প্রয়োজন, নাকি একেবারে ফ্রেশ স্টার্ট করা সম্ভব? একদম এক্সপিরিয়েন্স ভীষণভাবে প্রয়োজন। প্রথমত আমি একটা স্বপ্ন দেখছি, সেটা আমার জন্য খুব দামি, কিন্তু বাজারের জন্য দামি কিনা সেটা জানা খুব জরুরি। কারণ আফটার অল I have to sell the product, right? So সেই জন্য, আর আমি বিং আ টেকনোলজিস্ট, আমি যেহেতু বললাম আমি টেকনোলজি নিয়ে কাজ করি, মেইনলি সফটওয়্যার নিয়ে কাজ করি, তো
স্বাভাবিকভাবে আমি একটা কিছু মানে টেকনিক্যাল মানে আমাদের না ডিজাইন থিঙ্কিং বলে একটা বস্তু আছে, একটা আছে, অর্থাৎ আমি একটা টেকনোলজি খুব অ্যাডভান্স টেকনোলজি কিছু ডিজাইন করছি, কিন্তু ইউজারের জন্য সেগুলো কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম খাড়া করে দিচ্ছে। ধরুন আমি একটা মোবাইল বানালাম, আমরা বর্তমানে যে মোবাইল ব্যবহার করি তার পূর্বপুরুষ ধরুন, হ্যাঁ, এটা একটা বিখ্যাত কেস, কেউ যদি এখানে এতটা বলার পরিসর নেই, হ্যাঁ, কেউ যদি চান পড়তে পারেন, ইরিডিয়াম ছিল পূর্বপুরুষ। সেটা একটা বিরাট ব্যাপার, 75টা স্যাটেলাইট আকাশে দিয়ে সেটা করা হয়েছিল, কিন্তু ফোনটা ছিল 2.5 কিলো ভারী। সুতরাং ইউজারের জন্য ইউজ করাটা সেটা ভীষণ প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা দেখতে হবে। আমি একটা প্রোডাক্ট নিয়ে এগোচ্ছি, প্রথমে তার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টটা দেখতে হবে, ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে তার মার্কেট নিডটা কি, আমি এক্স্যাক্টলি যা ভাবছি সেটা না কিছু একটু মডিফিকেশন দরকার। উনি যেরকম ভাবলেন জেরিয়াট্রিক্স, ইয়েস জেরিয়াট্রিক্স ইজ রিকোয়ার্ড, কিন্তু উনি দেখলেন যে আমাকে টিম বানাতে হবে, আমি একা করতে পারবো না। হ্যাঁ, আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। আমার ক্ষেত্রে আমি দেখছি জ্ঞানের অভাবে বা ডাক্তারের অ্যাক্সেসের অভাবে মানুষ মারা যাচ্ছে, আমি নিজের চোখে দেখেছি। সেক্ষেত্রে আমি যদি একটা সফটওয়্যার একজন ডাক্তারের প্রিলিমিনারি কিছু কাজ করে দেয়, সেটা সারা পৃথিবীতে চেষ্টা হয়েছে এবং চলছে, এটা একটা বিরাট সাবজেক্ট, এটার নাম মেডিকেল ইনফরমেটিক্স। যেখানে ডাক্তার নেই সেখানে অন্তত প্রিলিমিনারি ডায়াগনোসিসটা হোক, যেখানে কারো বুকে ব্যথা করছে সেটা হার্ট অ্যাটাক কিনা সেটা অন্তত ধরা যায়। সেটা হলো মানে জিনিসটাকে মানুষের কাজে লাগবে, মানুষের কাজে লাগাটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা মৈত্রীদি, আমরা যেহেতু মহিলাদের অংশীদারিত্ব নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে মহিলাদের স্টার্টআপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরকারের ক্ষেত্রে নানান ধরনের স্কিম আছে, অ্যাওয়ারনেস আছে, তাদের নানান ধরনের আর্থিক সাহায্য আছে। স্পেসিফিক্যালি মহিলাদের ক্ষেত্রে এই স্টার্টআপ উদ্যোগে কি কিছু অ্যাডভান্টেজ বেশি আছে? হ্যাঁ, আবার না, দুটোই আছে। হ্যাঁটা এই কারণে যে আমি একজন মহিলা, সমাজের স্ট্রাকচারে আমি যদি তার প্রপার স্ট্রাকচার অঙ্কটা করে নিয়ে যাই, এই আমার বিজনেস প্ল্যান, এই আমার স্ট্র্যাটেজি, এখানে এত লোকে যুক্ত হবে, এত লোককে আমি সার্ভিস দেবো, তার মানে ডিমান্ড সাপ্লাইটা আমি পুরোটাকে ইয়ে করি, এবং এটা যদি ভালো করে বোঝানো যায় তাহলে ডেফিনেটলি গেটিং এনি টাইপ অফ ফিনান্সিয়াল হেল্প ইজ ইজিয়ার। কারণ এটা শুধুমাত্র ডেট নয় বা লোন নয় বা ইকুইটি নয়, বিভিন্ন রকমভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে তারা পেতে পারে। কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে মহিলা গিয়ে ফার্স্ট তার যে রিকোয়ারমেন্ট সেটা সে প্রপারলি যদি ডকুমেন্ট করতে পারে, কিভাবে কোন জায়গায় কি পরিস্থিতিতে তার এই ফান্ডটা লাগবে, তাতে কত মানুষ উপকৃত হবে, মানে সার্ভিস প্রোভাইডার হিসেবে অ্যান্ড সার্ভিস রিসিভার হিসেবে। মানে আই এম টকিং অ্যাবাউট সার্ভিস, কারণ আমরা সার্ভিস দিয়ে থাকি, কাজেই সেইটা যদি পরিষ্কার থাকে, লোন কিন্তু মানে 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 সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট কিন্তু আজকের দিনে মহিলাদের পাওয়াটা সম্ভব। বেশ, আমরা আজকের যে বিষয় নিয়ে কথা বলছি খুব গুরুত্বপূর্ণ, স্টার্টআপ উদ্যোগে মহিলাদের অংশীদারিত্ব। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা সরাসরি টেলিফোন করতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে। স্ক্রিনে আমাদের টেলিফোন নাম্বার যাচ্ছে, তাও আপনাদের সুবিধার্থে বলে দিই, 0333533834 এবং 033353376047 নাম্বারে আপনারা ফোন করে আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমি নীলাঞ্জনাদির কাছে যাব। এই যে মেয়েদের ক্ষেত্রে যে অ্যাডভান্টেজের কথাটা আমরা শুনলাম মৈত্রীদির কাছ থেকে, ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে? মেয়েদের অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ এসব বলার আগে আমি প্রথমে একটা কথা বলি। An entrepreneur is an entrepreneur. There cannot be a lady entrepreneur or gentleman entrepreneur. Right. When you go into business, business-এ যেতে হলে প্রুভ করতে হবে নিজেকে। আমার প্রোডাক্টকে প্রুভ করতে হবে, আমার কাজটাকে প্রুভ করতে হবে, তবেই বিজনেস পাবো। নোবডি ইজ গোইং টু ডু এনি চ্যারিটি টু মি। আজকের দিনে সহজে বলতে পারি যে বাণিজ্যে বসতে লক্ষ্মী। একদম 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 একদম। আর মেয়েদের অসুবিধা বলতে আগে ছিল, এখন ততটা নেই। মেয়েদের একটু বিশ্বাস করতে মানুষের প্রবলেম হতো যে হ্যাঁ এই মেয়েটি কাজটা করে দিতে পারে। পার্টিকুলারলি যেহেতু আমি কাজ করি স্টেম, মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এই জায়গায় একটা মেয়ে যে করতে পারে এটা বিশ্বাস করতে মানুষের একটু প্রবলেম হতো। বাট লাকিলি অ্যান্ড ফর্চুনেটলি এই ব্যাপারটা এখন আর সেভাবে নেই। এখন
অনেক মেয়ে অনেক কিছু প্রুফ করে ফেলেছে, মেয়েরা এখন 9 মাস মহাশূন্যে কাটিয়ে চলে এলো, সুতরাং আজকাল আর মেয়েদেরকেও অবিশ্বাস করে না। বেশ, তার মানে সেই অর্থে কিন্তু খুব একটা ডিসঅ্যাডভান্টেজ নেই। তার ফলে মানে যারা আগামী প্রজন্মের থেকে যারা ভাবছে এই ধরনের কাজ করবে তাদের ক্ষেত্রে মানে যথেষ্ট পথ খোলা রয়েছে, এবং তারা যদি স্বপ্ন দেখতে সত্যি সত্যি পারে এবং যে যে ফ্যাক্টরগুলো আপনারা বললেন সেই ফ্যাক্টরগুলোর উপর স্ট্রেস দিতে পারে, তাহলে কিন্তু তার আগামী দিনে এগিয়ে যেতে একদম পারে। করতে পারে। আমি এরপর যেটা জানতে চাইবো মৈত্রীদি, টাইম একটা বড় ফ্যাক্টর, খুব ইম্পর্টেন্ট। এই টাইমের বিষয়টা যদি যারা আগামী দিনে এই স্বপ্নটা দেখছে তাদেরকে একটু এই টাইম ফ্রেমটা বুঝিয়ে বলেন। আমি একটু আমার জার্নিটা বলি, তাহলে বুঝতে পারবে অনেকে। আমরা শুরু করি 2014-তে, এবং যখন এটা শুরু হয় আমরা নিজেরা খুব ক্লিয়ার থাকি যে আমরা কোনোভাবেই ট্রাস্ট বা চ্যারিটেবল ইয়েতে যাব না, কারণ আমাদের এনগেজ করতে হবে প্রফেশনালসদের যারা কোয়ালিটি সার্ভিস ডেলিভারি করবে। কাজে প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা যা ফরচুনেটলি যা কর্পোরেটে আর্নিং করেছিলাম সবটা দিয়ে কোম্পানিটা শুরু হয়, এবং আমরা দেখি নিজেদের তো উই নিড টু গিভ। তো আমরা দেখি যে আমরা 3 বছর আমরা কোনো 1 পয়সাও নিইনি কোম্পানি থেকে। তো নিজেদের তো চালাতে হবে, খালি পেটে তো ধর্ম হয় না, কাজে কি করে আপনি চালাবেন। তো আমরা নিজেদের কাছে কি করি, আমাদের একটা ইয়ে ছিল যে মানে এই জেরিয়াট্রিক আমাদের কাজ করতে করতে আমি এবং আমার আরেকজন পার্টনার আমরা দুজনে মেডিকেল প্ল্যানিং করে থাকি, তার জন্য পড়াশুনো করেছি। তো আমার সেই সময়ে কিছু প্রজেক্ট আসে আফ্রিকা থেকে, আমরা হসপিটাল বানাবার জন্য ইন্টারন্যাশনাল প্রজেক্টের সঙ্গে যুক্ত হই। এই কাজটাও চলে, ওইটাও চলে। ওইখান থেকে যে কনসালটেন্সি ফিসটা আসতো সেটা দিয়ে আমরা আমাদের সাংসারিক রেগুলারের রিকোয়ারমেন্ট 3 বছর চালাই। কাজে আপনাকে এটা রাখতে হবে যে আমার একটা এক্স অ্যামাউন্ট লাগবে, আমি যে জাতীয় বিজনেসটা করছি সেখানে আমার এতটা পুঁজি আছে, আমি আমার ধরে নিলাম আমি 3 বছর, তার মানে আমার 36 মাস আমার এইটুকুনি পুঁজি আমার কাছে আছে। আমি ধরছি আমার 24 মাসের পরে থেকে আমাকে পুঁজির জন্য দাঁড়াতে হবে। এইটা কিন্তু নিজের অঙ্কটা কষে নিয়ে তারপরে, কারণ আপনি যখন যুক্ত করছেন অতগুলো লোককেও তো তারা তাদের পরিবার সামলাবে, এবং যাদেরকে দিতে যাচ্ছেন সার্ভিস তাদের ক্ষেত্রেও তাদের তো কন্টিনিউইটিটা খুব দরকার, কারণ সাস্টেনেবিলিটিটা করতে না পারলে খুব মুশকিল। এই পুরো সাস্টেনেবিলিটির ম্যাপটা করবার সময় ইনিশিয়াল 3 বছর মিনিমাম আমাদের মতো সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রোডাক্টটা ট্রায়াল হলো, আমরা কোয়ালিটেটিভ সার্ভে করলাম, সেখান থেকে বেরোলো, প্রোডাক্ট কনফার্ম হলো, মডেলের ইয়ে হলো, ট্রায়াল হলো, সার্ভিস লাইন গেল, আপনি কনফার্ম করেন। প্রাইসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ লোকেরা জানেই না এটাকে কিভাবে করা হবে, কিভাবে হবে, মানে কেউই জানে না, কাস্টমারও জানে না, সার্ভিস প্রোভাইডার জানে না। এই পুরো জিনিসটাকে সাইকেল করে মিনিমাম 15 থেকে 20 থেকে 50 যে এই জাতীয় প্রবলেম আমরা ফেস করতে পারি একটা এই প্রোডাক্টটাকে কমিউনিটিতে নামাতে গিয়ে। এইটা করে মোটামুটিভাবে বাই 3rd ইয়ার উই ওয়ার ক্লিয়ার যে আমাদের সব হয়ে গেছে, এবারে উই ক্যান স্টার্ট দাইয়ে। আমাদের আরেকটা সুবিধে হয়েছিল, এই শহরে কেউই মানে প্যালিয়েটিভ কেয়ার দিত না। আচ্ছা, তো আমরা যে মডেলটা বানাই সেই মডেলটা দেখে টাটা মেডিকেল সেন্টার খুব খুশি হয় এবং তারা আমাদের সাথে যুক্ত হতে ইয়ে করে। উই আর দ্য ফার্স্ট কোম্পানি ইন ইন্ডিয়া যারা টাটা মেডিকেল সেন্টারের সাথে কোলাবোরেটিভ ওয়েতে আরবান প্যালিয়েটিভ কেয়ার মডেল উইথ আ মাল্টিডিসিপ্লিনারি টিম আমরা ইয়ে করি, ইমপ্লিমেন্ট করি। এইটাতে যে ট্রেনিং দিয়েছিল সেটাতে আবার 1 বছর লেগেছে আমাদের এই ট্রেনিংটাকে প্লেস করতে। তো এইভাবে আমরা, তবে মিনিমাম 3 ইয়ার্স। তার মানে একটা ব্যাকআপ কিন্তু রেখে সবসময় এটা এগিয়ে যাওয়া উচিত, কারণ ফিনান্সিয়াল এই জায়গাগুলো কিন্তু একটু মাথায় রাখা দরকার। শুধু স্বপ্ন দেখলে হবে না, বাস্তবতায় কিন্তু আমাদের পা রেখেই স্বপ্নটা সার্থক করার দিকে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এই যেমন একটা ডুজ এবং ডোন্টস উঠে এলো এই আলোচনাটা থেকে, সেখানে আমি আরও জানতে চাইব, ধরুন একটা নতুন উদ্যোগ, স্টার্ট আপ উদ্যোগ নিতে গেলে আমাকে আর কি কি বিষয় মাথায় রাখতে হবে? আচ্ছা, এই ডুজ অ্যান্ড ডোন্টসে আমি একটা কথা বলি, উনি একটা সার্ভিস আছেন যেখানে অনেকজন মানুষকে ইনভলভ করতে হয়, তাদের মাইনে দিতে হবে, সেটা এক ধরনের। সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু ততটা নয়, সফটওয়্যারে আমাদের আবার ওয়েটিং টাইমটা রাদার কম, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম ডিজাইন থিঙ্কিং, প্রজেক্টটাকে এমনভাবে বাড়াতে হবে যেন মার্কেট নেওয়ার জন্য ছোটাছুটি করে। কারণ পার্সোনালি আমার জার্নিটা সেই হিসেবে আমি অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং পড়তে পড়তেই চাকরি করে নিয়েছি 4 বছর। তারপরে যেদিন ফাইনাল পরীক্ষা দিলাম সেদিন চাকরিও ছাড়লাম, সেদিন থেকে আমি ব্যবসায়ী। প্রথমে কম্পিউটার অ্যাসেম্বল করে বিক্রি করতাম, তারপরে আস্তে আস্তে সফটওয়্যারে আসি, এবং সফটওয়্যারে
আমি সত্যি কথা বলবো, সেদিকে বলবো যে মহিলা হওয়া নয়, ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। সেখানে আমার প্রথম মানে ক্লায়েন্টের নাম ছিল ইন্ডিয়ান অয়েল। হ্যাঁ, সো ইন্ডিয়ান অয়েল থেকে বিএইচইএল থেকে এনটিপিসি থেকে জিআরএসি, সেখানে আমার জন্য পাথ ওয়াজ মোর অফ স্মুথ। এই স্মুথনেসটা সবাই এক্সপেক্ট করবেন না। আচ্ছা। প্রথম ক্লায়েন্ট হিসেবে ইন্ডিয়ান অয়েলকে পাওয়া, সেটা আবার হাতে চাঁদ পাওয়ার মতো ব্যাপার। হ্যাঁ, কিন্তু সেটা লাক ফ্যাক্টরও কাজ লাক করে, ফ্যাক্টরও কাজ সেটার করে। উপরেও অনেকটা নির্ভর করে কতটা টাইম। আবার ইন্ডিয়ান অয়েলকে আমায় প্রোডাক্টটা বানিয়ে, মানে বিফোর দে গেভ মি এনি পারচেজ অর্ডার, আমাকে প্রোডাক্টটা বানিয়ে ওদের দেখাতে হয়েছিল, তারপরে পারচেজ অর্ডার পেয়েছি। রাইট, হ্যাঁ, সেই ব্যাপারটা ছিল, সেটা ওদেরও টেকনিক্যাল কারণ ছিল, সব মিলিয়ে। কিন্তু এটা একটা পয়েন্ট। বাকি ডুজ অ্যান্ড ডোন্টস, 1 নম্বর হচ্ছে যে উদ্যোগপতিদের না একটু কিপটে হওয়া দরকার, খরচাটা একটু মেপে। হ্যাঁ, কারণ 1 মাসে আমি হয়তো কোটি টাকার ডিল করে ফেললাম, তারপরে 6 মাস মুখ শুকিয়ে বসে রইলাম, কিন্তু 1 বছর মুখ শুকিয়ে বসে রইলাম। সো ওই কোটি টাকা কিন্তু আমায় মাইনে দিতে হবে। আমাকে অফিসের মানে মেশিনারি ছাড়াও তো অন্যান্য আছে, বা এক্সপানশন প্ল্যান থাকতে পারে, সেটা করতে হবে। সুতরাং ওই 1 কোটি টাকা পেয়ে উড়ে বেড়ালে চলবে না। সো মিতব্যয়ী হওয়াটা হিসেব করে চলাটা খুব জরুরি, ভীষণ জরুরি। আচ্ছা, দ্বিতীয় আমি আরেকটা বিষয়, এই বিষয়ে আসবো, কিন্তু আরেকটা বিষয় একটু মৈত্রীর দিক থেকে জানতে চাইছি, সেটা হচ্ছে প্ল্যানিংটা কতটা জরুরি, এবং মহিলা হিসেবে, ধরুন উদ্যোগপতি হিসেবে, তাদের ক্ষেত্রে এই প্ল্যান সাকসেসফুল করতে গেলে কি কি প্রতিবন্ধকতা আছে? মানে ধরুন আমি যখন ডিরেক্টর একটা কোম্পানির, সেক্ষেত্রে আমার এমপ্লয়িজরা আমার লিডারশিপটাকে কিভাবে অ্যাকসেপ্ট করছে একজন মহিলা হিসেবে, কারণ আমাদের সমাজের তো একটা কিছু ব্যারিয়ার আছে, সেগুলো পেরিয়ে আমাদেরকে যেতে হয়। সেক্ষেত্রে একজন মহিলা উদ্যোগপতি হিসেবে, বা একটা মহিলাদের অংশীদারিত্বের কথা যেহেতু আমরা বলছি স্টার্ট আপ উদ্যোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে কতটা প্রতিবন্ধকতা ফেস করতে হয়? প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যানিং মানে প্ল্যানিং, ফিনান্সিয়াল প্ল্যানিং, ম্যান পাওয়ার প্ল্যানিং, সার্ভিস প্ল্যানিং, এক্সিকিউশন প্ল্যানিং, এবং এই প্ল্যানিং এরও বিভিন্ন ধরনের ধাপ আছে, যেটা ভীষণ জরুরি এই একটা স্বপ্নকে দাঁড় করাবার জন্য। মানে আমি বলতে চাইছি প্ল্যানিং এবং প্ল্যানিং এক্সিকিউশনের প্রতিবন্ধকতা, এই বিষয়টা। প্ল্যানিংটা থাকতে হবে, তা না হলে হবে না। আর প্রতিবন্ধকতা, উইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমি রিসেন্টলি একটা মানে এরকম একটা হলো যে আমি ফিমেল বস পছন্দ করি না, কোনো একজন স্টাফ এরকম একটি আওয়াজ তুলেছে। সো আমি তখন তাকে বলি যে দেখো, মাতৃগর্ভে যখন বাচ্চা থাকে তখন কিন্তু সে মা, এটাই তার প্রথম পরিচয়। কাজেই এই আমাদের হেলথ কেয়ারে, আমি আমাদের হেলথ কেয়ার কথা বলছি, আমরা যখন বয়স্ক মানুষকে সার্ভিস দিতে যাই তখন কিন্তু মেল বা ফিমেল দেখি না। কাজেই তুমি যখন তোমার এখানে আসছো, সামনের মানুষটাকে সর্বদা দেখবে যে সে কতটা নলেজেবল, সে তোমাকে তার নলেজ এবং স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে এক্সিকিউশনে হেল্প করছে। কাজেই প্রতিবন্ধকতাটা আমার মনে হয় আমার একটা খুব বেসিক ইয়ে রয়েছে, এটা সমাজ দেখাতে পারেনি যে নারীকে রেসপেক্ট করা। আমার মনে হয় সেটা বোধহয় খুব জরুরি। এটা যখন মানুষ বড় হয়, বাচ্চা যখন বড় হয়, তখন তাকে শেখানোটা বোধহয় অনেক বেশি জরুরি, রাদার দেন পরবর্তীকালে। তা না হলে আমাকে যেটা বলতে হয়েছে, এটা হয়তো অনেক ক্ষেত্রে অনেক মহিলাদেরই বলতে হচ্ছে, যে আমরা আমাদের নলেজ আছে, আমাদের স্ট্র্যাটেজি আছে, আমরা জানি আমরা কি করছি, আমরা যেটা বলছি সেটার এই তুমি তোমার কাজে দেখতে পাবে, এইভাবে তুমি এটাকে এক্সিকিউট করলে হবে। তুমি এখানে মহিলা বা পুরুষ এইটাকে না এনে তুমি ভাবো যে মানুষটা দেখেছে সূর্য আগে, সে এই কাজে সূর্য আগে দেখেছে, কারণ তুমি তো পরে এসছো, কাজে জয়েন করছো। কাজে আমি কাজটা করেছি, কাজটা জানি, তোমাকে এই কাজে অংশীদার হতে গেলে বা কাজে পার্টিসিপেট করতে গেলে এইভাবে করতে হবে। তবে আমার একটা জিনিস মনে হয়, সেটা হলো আমাদের যে অর্গানাইজেশন, সেখানে প্রায় 75% পপুলেশন ইজ ফিমেল। আচ্ছা আচ্ছা। এবং আমরা যে কাজটা করি সেখানে ডিস্ট্রিক্টের বিভিন্ন পার্টে মেয়েদেরকে আমরা নিয়ে আসি, তাদেরকে ট্রেন করা হয়। তারা অবশ্য অনেকেই আছে তারা এএনএম ট্রেন, আমাদের সাথে থেকে তারা আরো ট্রেন্ড হয়, এবং তারপরে আমরা তাদের, কারণ আমরা দুটো ভালনারেবল ক্যাটাগরিকে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ে আমরা মার্চ করতে পেরেছি এইভাবে। আচ্ছা, নীলাঞ্জনাদির কাছে এই প্রসঙ্গ থেকেই জানতে চাইবো, যেখানে আমরা মহিলা লিডারশিপ দেখতে পাচ্ছি, হ্যাঁ, মহিলা ডিরেক্টর, সেক্ষেত্রে কি এমপ্লয়ির সংখ্যাতে মহিলাদের সংখ্যা বেশি?
এরকম সম্ভাবনা কি বেশি দেখা যায়? এটা দুটো দিক আছে, হ্যাঁ মহিলাদের সংখ্যা বেশি। প্রথমত আমি বলি একজন ওম্যান ওন্ড বিজনেস বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা বলেন সেটা হচ্ছে যে একজন অন্তত ডিরেক্টর যদি মহিলা হন সেটা ওমেন ওন্ড বিজনেস বলে ধরা যায়। আমরা কিন্তু লিটারালি ওমেন ওন্ড, কারণ আমার কো ডিরেক্টরও একজন মহিলা, সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং আমার ছেলে মেয়ে মানে সবই আমার মিক্স ইয়ে নিয়ে কাজ করে, তবে মেয়েরা একটু কমফোর্টেবল হয় আমার সাথে। আচ্ছা, অনেক সময় আমি বস, ওরা এমপ্লয়ি, সেই ব্যারিয়ারটা ছেড়ে অনেক ওদের পার্সোনাল অনেক কিছু হয়তো বাবা মাকে বলতে পারছে না, তারা এসে আমাকে বলতে পারে। এই জিনিসটা বস হিসেবে মহিলার একটা সুবিধা পায়। আর ছেলেদের উনি যেটা বললেন মৈত্রী, হ্যাঁ সেইটা আমি খুব একটা ফেস করিনি। আচ্ছা, হ্যাঁ আমি যখন চাকরি করতাম তখন ফেস করেছিলাম, কিন্তু কার্যক্ষেত্রে আসার পরে হ্যাঁ অনেকটা সেক্টর ওয়াইজ, হ্যাঁ সেটা দিলে যদি ভালো করে বুঝিয়ে দেওয়া যায়, এটাতে বোঝা যায় যে এটা আপব্রিঙ্গিং এর গ্যাপ বা দৃষ্টিভঙ্গির গ্যাপ, ওইটা যদি ক্লিয়ার করে দেওয়া যায় তাহলে এই জাতীয় প্রবলেম খুব একটা আসে না, খুব একটা আসার জায়গা নেই। তার কারণ হলো আলটিমেটলি আপনি তো, সে তো তার আপনার এমপ্লয়ি, আপনি তাকে তো তার বাড়ির সংসার সবকিছুই তো আপনার ইয়েতে চলছে, কাজে ওটা বোঝালে হয়তো বেশ বুঝে যায়। আচ্ছা, এবার আমি একটু মৈত্রীদির কাছে যাব যে সরকারি সহযোগিতার ক্ষেত্রে যখন একটা স্টার্টআপ বিজনেস কিছুটা মানে এস্টাবলিশড, কিছুটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, প্রতিষ্ঠা পেয়ে গেছে, সেক্ষেত্রে সরকারি সহযোগিতার ক্ষেত্রে, কারণ যেহেতু মহিলাদের অংশীদারিত্বের ক্ষেত্রে কিন্তু সরকারের বেশ কিছু বিনিয়োগ আছে আমরা দেখেছি, এবং বিভিন্ন স্কিম রয়েছে এবং নানান ধরনের সহায়তা রয়েছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম রয়েছে, সেক্ষেত্রে কতটা সহযোগিতা সরকারের থেকে একজন মহিলা উদ্যোগপতি পেতে পারে বা স্টার্টআপ উদ্যোগের ক্ষেত্রে মহিলারা পেতে পারে? এটা কিন্তু ডিপেন্ড করে কি জাতীয় প্রোগ্রাম তার রয়েছে এবং সে কিভাবে সরকারি সাপোর্টটা চাইছে। তার যদি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় এবং সে যদি একটা ট্রাস্ট বেসড কোনো সংস্থা থেকে সাপোর্ট নিতে চায়, যেটা পিএসইউর আন্ডারেই বলা যেতে পারে, সেখানে অনেক সময় দেখা গেছে যে প্ল্যানিং পর্যন্ত করা হয় এক্সিকিউশন লেভেলে, কারণ একটা পার্টিকুলার টাইম বা পিরিয়ডের ভেতরেই ওটা, যে কোনো সরকারি ফান্ড কিন্তু ডেটা নির্ভর, টাইম নির্ভর, এবং সেখানে আপনাকে কন্টিনিউয়াস ওই পিরিয়ডের ভেতরে ওই ডেটাটাকে যদি এস্টাবলিশ করতে না পারা যায়, তাহলে কিন্তু অনেক সময় ফান্ডের প্রপার ইউটিলাইজেশন করা মুশকিল হয়। এটা মোটামুটিভাবে টিউবারকুলোসিস প্রোগ্রাম বলুন বা এনি টাইপ, আমি এম টকিং অ্যাবাউট হেলথ কেয়ার প্রোগ্রাম বলুন, প্রত্যেকটা জায়গাতেই আপনি এইডসের প্রোগ্রাম বলুন বা এখানে আমরা যে ইরাডিকেশন প্রোগ্রামগুলোও দেখেছি, সেখানেও ওইখানে ডেটা আর ওটা দিয়ে এভাবেই করা হয়েছিল। বেশ। আচ্ছা, নীলাঞ্জনাদির ক্ষেত্রে আমি সরকারি বিষয়টা জানতে চাইলাম, প্রাইভেটও লোন পাওয়ার ক্ষেত্রে মানে বিজনেসের কোন পর্যায়টায় গিয়ে, একটা স্টার্টআপ উদ্যোগ নেওয়া হয়েছে, কোন পর্যায়টায় গিয়ে আমরা লোন পেতে বা অন্যান্য সহযোগিতা পেতে আমাদের একটা সুবিধাজনক জায়গা তৈরি হয়? লোন, প্রথমত প্রশ্ন হচ্ছে আমি লোন নেব কি? আচ্ছা, লোনটা দেবো, কারণ প্রথম কনসিডারেশন হচ্ছে আমি তো টাকা মারবো না, আমি টাকাটা ফেরত দেবো। দ্বিতীয় কনসিডারেশন হচ্ছে আমার ইন্টারেস্ট দিতে হবে, অ্যান্ড ইন্টারেস্ট ইজ এ নন পারফর্মিং এক্সপেন্ডিচার। একজন এমপ্লয়িকে মাইনে দিয়ে সে আমার জন্য কাজ করে দিচ্ছে, একটা মেশিন কিনলে আমার হচ্ছে, কিন্তু লোনের ইন্টারেস্ট যেটা দিচ্ছি তার এগেইনস্টে আমি কিছু পাচ্ছি না, যে টাকাটা অসময়ে আমি পেয়েছিলাম তার দাম দিচ্ছি। হ্যাঁ, সুতরাং সেটা ভেবে সেই খরচাটা আমি বেয়ার করবো কিনা সেটা ভেবে লোনের কথা ভাবা দরকার। এক, ব্যাংক লোন সাধারণত দেখে যে আমার ট্র্যাকশন, মানে আমার বিজনেসটা রোল করছে কিনা। এখানে না আমি বলতে চাই, এখানে একটা প্রবলেম হয় জানেন তো স্টার্টআপে, আমাদের হাতে সময় খুব কম। হ্যাঁ, প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে মানে ডিম আগে না মুরগি আগে। সাধারণত ইয়ে করার জন্য, মানে লোনটা অ্যাপ্রোচ করার জন্য, বিশেষত আমাদের টেকনিক্যাল ইয়েতে পিওসি, প্রুফ অফ কনসেপ্ট, মানে আপনি একটা কিছু ভেবেছেন সেটা একটা মোটামুটি পর্যায়ে দাঁড় করিয়ে তারপরে লোনের জন্য অ্যাপ্রোচ করতে হবে সব ক্ষেত্রে। কিন্তু জিনিসটাকে দাঁড় করানোর খরচাটা তো আছে, সেটা করতে পারবেন। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং। হ্যাঁ, আর দ্বিতীয় পয়েন্ট যেটা আসে এর ক্ষেত্রে,
সেটা হচ্ছে যে আপনাকে প্রেজেন্টেশন মানে একেবারে, স্ট্রাকচারটা একেবারে। কিভাবে আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে হয়তো অনেক পয়েন্ট ছুঁয়ে যেতে পারলাম না, অনেকগুলো বিষয় হয়তো স্পর্শ করতে পারলাম না, কিন্তু তার মধ্যেও যতটুকু সম্ভব আপনাদের সামনে একটা দৃশ্যপট তৈরি করার চেষ্টা করলাম আমাদের আলোচনার মধ্যে দিয়ে। অনেক ধন্যবাদ মৈত্রী ভট্টাচার্যকে এবং অনেক ধন্যবাদ মৃণালিনী চৌধুরীকে। নমস্কার। আমরা এই অনুষ্ঠানে শুভ নববর্ষ সবাইকে। হ্যাঁ, সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমরা ভালো এই থাকবেন। অনুষ্ঠান শেষ করব, তবে পুনঃ সম্প্রচার আপনারা দেখতে পারবেন আগামীকাল বেলা 12:30টায়। আজ এই পর্যন্ত, নমস্কার।